চলো আজকের আমরা যে বিষয়টা নিয়ে চলে এলাম, এই বিষয়টা সেটা কি যে মূলদ সংখ্যা ও সংখ্যা রেখা। এই বিষয়টা অষ্টম শ্রেণীতে আছে এবং নবম শ্রেণীতে আছে, ঠিক আছে। আর নবম শ্রেণীতে কোন অধ্যায় আছে? এটা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে প্রথম অধ্যায়ে এটা আছে। প্রথম অধ্যায়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, নবম শ্রেণীতে বাস্তব সংখ্যার উপরে, ঠিক আছে। বাস্তব সংখ্যা মানে মূলত সংখ্যা পর্যন্ত সেগুলো আমরা আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখে নিও। সেখানে পূর্ণ সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা কী এবং তাদের যে ধর্মগুলো আছে কী কী, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সমতুল্য সংখ্যা মানে সমতুল্য মূলত সংখ্যা, এইসব বিষয় নিয়ে এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভিন্ন পূর্ণ সংখ্যার কী কী বৈশিষ্ট্য আছে, স্বাভাবিক সংখ্যার, অখণ্ড সংখ্যার, এইসব নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আজকের যারা নবম শ্রেণীতে আছে তাদের জন্য ওইটাই বললাম। আর ওটা অষ্টম শ্রেণীরও ওটা দেখে নিতে পারো। অষ্টম শ্রেণীর জন্য আলাদা ভিডিও মূলত সংখ্যার উপরও আলাদা করেছি এবং সেখানে কিন্তু বিস্তারিত পূর্ণসংখ্যা, এর সংখ্যা, এগুলো মানে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা বলা হয়নি। সেটা ওই তোমরা যদি না জানো, তোমরা এই ভিডিওতে নবম শ্রেণীর ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর এখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং সংখ্যা রেখা। সংখ্যা রেখার সঙ্গে সংখ্যা রেখা মানে মূলদ সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করব। মূলদ সংখ্যা মানে তো সেটা তো শুধু মূলদ সংখ্যা নয়, সেখানে কী কী আছে? সেখানে আছে ভগ্নাংশ সংখ্যা আছে, সেখানে আছে স্বাভাবিক সংখ্যা আছে, সেখানে আছে পূর্ণ সংখ্যা, সেখানে আছে অখণ্ড সংখ্যা, সবই তো মূলদ সংখ্যা। এবার সেইগুলোকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা যায়, সেই সব সংখ্যাগুলোকে, সেগুলো আমরা আজকে শিখব, ঠিক আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক সংখ্যা রেখায় কীভাবে স্থাপন। প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, তাই এখানে লিখেছি পর্ব 1। পর্ব 1 বলতে যে তোমার এই যে মূলদ সংখ্যার উপর দুটো ভিডিও আমি আপলোড করব। সেখানে প্রথম পার্টে আজকের কিছুটা আর সেকেন্ড পার্টে বাদবাকিগুলো, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথম যেটা আমরা আজকের করছি সেটা হচ্ছে কি, যে স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখা স্থাপন, মানে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করতে হয় সেগুলো আমরা শিখব। দেখো স্বাভাবিক সংখ্যা কী কী আছে? সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তাই তো। তারপরে 2, তারপর 3, 4 এভাবে চলছে। তাহলে সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায় দেখে নাও। এখানে কি করতে হবে, এটা হচ্ছে যেটা এঁকেছি দেখো, এটা একটা সরল রেখা। এদিকে সরলরেখার চিহ্নটা কীরকম চিত্র আঁকতে হয়, একটা রেখা এঁকে স্কেল দিয়ে তারপরে দুদিকে তীরচিহ্ন দিতে হয়। তো এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটাই হচ্ছে সংখ্যা রেখা। কেন সংখ্যা রেখা? যে এর উপরে আমরা সংখ্যাগুলো স্থাপন করি, তাই, ঠিক আছে। তাহলে সেই জন্য এই রেখাটাকে, এই সরলরেখাটাকে আমরা বলি সংখ্যা রেখা, বুঝা গেল। এবারে এই সংখ্যা রেখার উপর আমি স্বাভাবিক সংখ্যাগুলো স্থাপন করব। কীভাবে দেখে নাও। স্থাপন করতে গেলে স্বাভাবিক সংখ্যা, সবথেকে ছোটো স্বাভাবিক সংখ্যা হলো 1। তাহলে সেই স্বাভাবিক সংখ্যাটাকে সংখ্যা রেখার উপরে যে কোনো জায়গায় প্রথমে তুমি 1টাকে লিখলে, একটা পয়েন্ট, এটা স্থাপন করা মানে কি, একটা বিন্দু দিতে হবে। একটা বিন্দু দিয়ে প্রকাশ করব কোনো একটা সংখ্যাকে, একটা বিন্দু দিয়ে। সংখ্যার উপর স্থাপন মানে তো সংখ্যা লিখতে পারবো না, বিন্দু দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। বোঝাতে গেলে বিন্দু দিয়ে বোঝাতে হয়। যেমন ধরো আমরা কি করি, বিন্দু দিয়ে কোনো স্থান, যেমন ম্যাপের মধ্যে, যে কোনো দেশের ম্যাপ বা যে কোনো রাজ্যের ম্যাপে কী হয়, সেই রাজ্যের কোথায় কী রাজ্যের কোন জেলাটা কোন জায়গা, সেটা ওই বিন্দু দিয়ে আমরা বলে দিই যে এই জেলাটা ওই জায়গা, ওই জেলাটা ওই জায়গা, তাই না। বিন্দু দিয়ে আমরা বলে, যেমন নির্দেশ করতে পারি যে এই জায়গাটা এখানে আছে, ওই জায়গাটা ওখানে। সেই রকম এখানে এরকম সংখ্যাগুলোকে আমরা এই রেখার উপরে বিন্দু দিয়ে বলবো, এইটা হচ্ছে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এইভাবে বলবো, ঠিক আছে। সেটা কীভাবে স্থাপন করতে হয় দেখে নাও। নিয়মটা হলো, যে কোনো একটা প্রথমে সবথেকে ছোটো যে সংখ্যাটা আছে সেটাকে আমরা স্থাপন করব। সবথেকে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। সেটা এই সংখ্যা রেখার উপরে যে কোনো জায়গায় স্থাপন করতে পারি আমরা। তাহলে আমি যদি এখানে স্থাপন করি, তাহলে দুইটাও আমি যে কোনো জায়গায় করে নিতে পারি, পরপর দুটো যে কোনো জায়গায় করে নিলাম। এবার তৃতীয়টা কোথায় করব সেইটা হচ্ছে বিচার্য বিষয়। পরপর দুটো তো আমি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবো, কিন্তু তৃতীয়টা কোথায় করব সেইটাই হচ্ছে বিচার্য বিষয়। সেটা কীভাবে করতে হয় দেখো। তার জন্য একটা স্কেল লাগবে। স্কেল হলে সুবিধা হবে, দেখে নাও।
এখানে আমি এই বড় স্কেলটা নিয়েছি, তোমরা এর থেকে ছোটো স্কেলও নিতে পারো, মানে যেমন তোমাদের হবে থাকবে। সেখানে কি করতে হবে দেখে নাও, এখানে জায়গাটা হচ্ছে না, সেটা হচ্ছে স্কেল দিয়ে আমাকে মেপে, আমি এটা স্কেল দিয়ে করেছি। দেখে নাও এই স্কেল দিয়ে কীভাবে করবে, প্রথমে যে কোনো দুটো সংখ্যাকে আমি যদি এরমভাবে বসিয়ে দিই যে এখানে 2, এবার তৃতীয় সংখ্যাটা বসানোর ক্ষেত্রে ধরো আমি এই জায়গাটা 1 বসালাম আর এখানে 2 বসালাম, ঠিক আছে। তৃতীয় সংখ্যা মানে 3টা কোথায় বসবে, আমি সবগুলো সংখ্যাটা তো বোঝাতে চাইছি, 3টা কোথায় বসবে সেটা দেখো। 3, 4, 5, প্রথমে 3টা কোথায় বসবে, 1, 2 এর পরে সেটা কীভাবে বিচার করব, সেখানে দেখব যে 1 থেকে 2 পর্যন্ত দূরত্বটা কত। 1 থেকে 2 পর্যন্ত দূরত্বটা কত সেটা জানতে গেলে দেখো 2 আর 1, 2 আর 1, 1 থেকে 2 জানতে গেলে 2 থেকে 1 বিয়োগ দাও, 2 2 কত, 1 একক, এখানে 1 একক। আবার 2 থেকে 3 কতটা দূরত্ব দেখো, 3 থেকে 2 বিয়োগ দাও, 1 একক। তাহলে কি যে তাদের মধ্যে দূরত্ব মানে 1 থেকে 2 এর মধ্যে যা দূরত্ব আর 2 থেকে 3 এর মধ্যে দূরত্বটাও তাই তো। তা আমাকে সেইভাবে দূরত্বগুলো সমান নিতে হবে। তাহলে আমি সেটা দূরত্বটা মানে 1 থেকে 2 পর্যন্ত, তুমি যদি এই দূরত্ব নয় এখানে 1 দাও, এখানে 2 দিলে, কেউ যদি এরম করলো, তাহলে 3টাও ঠিক 1 থেকে 2 পর্যন্ত যা দূরত্ব 3এও মানে 2 থেকে 3এও ঠিক তাই দূরত্ব দিতে হবে, সেই দূরত্বে 3টাকে স্থাপন করতে হবে। এবার কেউ যদি এরকম করলো এখানে 1 এখানে 2 আর 3টা করলে এই জায়গায়, তাহলে কিন্তু হবে না, কারণ এখান থেকে এইটুকু দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব থেকে ছোটো। বোঝাতে পারলাম কী করতে। আবার প্রথমে এখানে কেউ 1 ধরলো আর 2টাকে ধরে এত দূরে বসালো, তাহলে 3টাও ঠিক তত দূরে বসাতে হয়, মানে এখান থেকে এইটুকু দূরত্ব দেয় 1 আর 2 এর মধ্যে, তাহলে 2 আর 3 এর মধ্যেও দূরত্বটা তাই হতে হবে। এইভাবে আবার 3 আর 4 এর মধ্যে তাই হতে হবে। এইভাবে কিন্তু আমাকে সংখ্যাগুলো স্থাপন করতে হবে। বোঝাতে পারলাম? সেই জন্য যখন এই স্থাপন করার পরে যে সংখ্যা রেখাটা হবে তাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা রেখা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা রেখা মানে স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখা, স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখা সেইটা। আর সেই সংখ্যাগুলোকে সেই জন্য আমি কি করতে হয়, প্রথমে আমাকে স্থির করে নিতে হয় যে আমি যে কত দূরে দূরে সংখ্যাগুলো স্থাপন করব। সেই দূরত্বটা আমি স্কেল, যেহেতু আমার স্কেল দিয়ে করব, স্কেল ছাড়া তো আমার কোনো মানে সমান করে আঁকার মানে সরলরেখা আঁকার কোনো নেই, ব্যাপার নেই, তাহলে স্কেল আমাকে সাহায্য করবে। তাই স্কেল দিয়ে করতে গেলে আমাকে একটা দূরত্বটা নির্দিষ্ট করে নিতে হবে। সেটা আমি 1 সেমি দূরত্ব নিতে পারি বা 2 সেমি, তোমার খুশি মতো, এখানে যেমন জায়গা সেই অনুযায়ী ভেবে আমাকে নিতে হবে। তাহলে আমি নিচ্ছি ধরো 1 সেমি, মানে 1 আর 2 এর মধ্যে 1 সেমি, 1 সেমি বা 2 সেমি নিলাম, 2 সেমি দূরত্বে আমি ধরলাম যে সংখ্যাগুলো স্থাপন করব। তাহলে তাই যদি হয় তাহলে দেখো প্রথম সংখ্যাটাকে আমি স্থাপন করে নিচ্ছি এখানে, ধরো এখানে 1 দিলাম, 1 যদি এই দেখো এই জায়গাটা আমি 1 দিচ্ছি, ঠিক আছে। এইখানে যদি 1 দিই তাহলে দেখো ওইখানে 1 দিচ্ছি, তাহলে আমি ধরে নিয়েছি যে 2 সেমি করে দূরত্বে সংখ্যাগুলো স্থাপন করব। ওখান থেকে এটা যদি 1 হয় তাহলে পরবর্তী 2 সেমি কত, এখানে 1 সেমি, এই 1 আর এই 2 সেমি, তাহলে এখানে একটা বসবে, তারপরে 1 2 এখানে আর একটা সংখ্যা বসবে, তারপরে 1 আর 2 এখানে একটা, 1 2 এখানে একটা, তারপরে 1 2 এখানে একটা, তারপরে 1 সেমি 2 সেমি এখানে একটা, তারপরে 1 সেমি, এই 1 এই 2 সেমি, যতগুলো পারি বসানো গেল। তাহলে প্রথমে আমি এখানে 1 দিয়েছিলাম, তাহলে এটা হবে 1 2, এটা 3, এটা 4 5 6 7 8, আর আমার জায়গা নেই বলে বসাতে পারলাম। তার মানে এটা নয় যে স্যার
আপনি 4 7টা 8টা সংখ্যা বসিয়ে বললেন এটা পুরোপুরি সংখ্যা স্বাভাবিক সংখ্যার রেখা, তাহলে কী করে হবে? দেখো এখানে তো জায়গা নেই, তাহলে বসাবো কী করে? যদি আমার জায়গা থাকতো তাহলে আরও বসাতে পারতাম, সেই জন্য এটা 7টা এখানে বসাতে হবে, 7টা বা 8টা। তুমি আরও যদি ছোট ছোট নিতে দূরত্বটা, তাহলে আরও বেশি সংখ্যা এখানে ধরতো। সেটা কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝিয়ে দেওয়া, মানে 4-5টা সংখ্যা নিলেই হবে, ঠিক আছে? এখানে আমি 8টা নিয়েছি সংখ্যা রেখা। তাহলে এইভাবে আমাকে স্বাভাবিক সংখ্যাগুলোকে স্থাপন করতে হয়। এটুকু বোঝা গেল, ঠিক আছে? তাহলে আমাকে সবসময় স্বাভাবিক সংখ্যা স্থাপন করতে গেলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে দূরত্বটা একই। কারণ কি, কেন আমি একই দূরত্বটা নেবো? তার কারণ হলো এটাই, কেননা 1 আর 2 এর মধ্যে যে দূরত্ব 1 একক, আবার 2 আর 3-এর মধ্যে দূরত্ব 1 একক, তো তার মানে কি দূরত্বটা সমান। তাহলে আমার সেই সমান দূরত্ব নিতে হবে, এই কারণে আমাকে ওই সমান দূরত্ব নিয়ে সংখ্যারেখাগুলো স্থাপন করতে হবে। এটা হয়ে গেল আমার স্বাভাবিক সংখ্যারেখায় স্থাপন, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে সবগুলো নিয়ে স্থাপন করলে এই রেখাটা দাঁড়ায়। এটাকেই বলে স্বাভাবিক সংখ্যার সংখ্যারেখা। যদি বলে যে স্বাভাবিক সংখ্যার সংখ্যারেখা চিত্র আঁকো, তাহলে এইভাবে আঁকতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে আমরা পরবর্তী জানবো কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা শুরু হয় কোন সংখ্যা দিয়ে? 0 দিয়ে। তাহলে শুধুমাত্র আর কিছুই নয়, স্বাভাবিক সংখ্যার আগে এই 0 আর 1-এর মধ্যে দূরত্ব যা, আর 1 আর 2-এর মধ্যে দূরত্ব তাই, তো তাহলে 0 আর আগে এই পর্যন্ত 2 সেমি পর্যন্ত দূরত্বটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো সেটাই আমি করেছি, এখানে আগে থেকে করে রেখেছি যাতে তোমাদের সময়টা বাঁচে, না হলে সময় লাগবে অনেক। তাহলে এখানে করে রেখেছি 0 থেকে শুরু করেছি, করে তারপরে 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? 6টা নিয়েছি। এটা হয়ে গেল অখণ্ড সংখ্যাগুলোর সংখ্যারেখা স্থাপন। এটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সংখ্যারেখা। বুঝা গেল? আচ্ছা, তারপরে তারপরে যেটা আসে যে পূর্ণ সংখ্যাগুলো। পূর্ণ সংখ্যাটা কী রকম? পূর্ণ সংখ্যাগুলো কেমন? 0 থেকে শুরু করে 1, 2, 3 এদিকে যাবে, আবার এদিকে চলে যাবে 1, -1, -2, -3। সেই জন্য আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী করতে হয়? সেজন্য প্রথমে আগে 0টাকে স্থাপন করতে হয় সবসময়ের জন্য আগে 0টাকে স্থাপন করব। করার পরে তারপরে তার ডান দিকে, কারণ 0 থেকে বড় সংখ্যা হলো 1, 2, এগুলো সব 0 থেকে বড় সংখ্যা, সেই জন্য ডান দিকে বড় সংখ্যাগুলো নেব, ঠিক আছে? 1, 2, 3 মানে স্বাভাবিক সংখ্যাগুলো, আর বাঁ দিকে ঋণাত্মক সংখ্যাগুলো স্থাপন করব সব সময়ের জন্য। ডান দিকে কিন্তু কোনো সময় ঋণাত্মক সংখ্যা স্থাপন করা যাবে না। বুঝাতে পারলাম? ঠিক আছে। এবারে দেখো, তার সেই জন্য তাহলে প্রথম কাজ, যদি পূর্ণ সংখ্যারেখা স্থাপন করতে বলে, তখন প্রথম কাজ হলো 0টাকে স্থাপন করা। তারপর 0 থেকে বড় সংখ্যাগুলো, বড় পূর্ণ সংখ্যাগুলো মানে 1, 2, 3, 4গুলো, তারপরে তার বাঁ দিকে স্থাপন করব -1, -2, -3 এগুলো, ঠিক আছে? আর এবার কীভাবে স্থাপন করব? ওই একই সংখ্যারেখায় যেমন বলেছি দূরত্বটা সমান রেখে প্রতিটা মাঝে, ঠিক আছে? যেমন 0 থেকে 1-এর দূরত্ব যা, 1 থেকে 2-এর দূরত্ব তাই, আবার 2 থেকে 3-এর দূরত্ব তাই, আবার 0 থেকে -1-এর দূরত্ব যা, -1 থেকে -2-এর দূরত্ব চাই, সেই জন্যে সেইভাবে আমরা স্থাপন করেছি, ঠিক আছে? এটা যদি দেখে নাও যে এই বিন্দুটা 2 কেন? দেখো এখান থেকে এই পর্যন্ত তো 1, আবার দেখো এখান থেকে এই পর্যন্ত 1, তার মানে এই 0 থেকে এই পর্যন্ত 2 একক, তাহলে হয়ে গেল। তাহলে দেখো এই বিন্দুটা তাহলে 2 একক হয়ে গেল। এই বিন্দুটা 1কে স্থাপন মানে নির্দেশ করে, আর এই বিন্দুটা নির্দেশ করে 2কে, এই বিন্দুটা নির্দেশ করে 3কে, এই বিন্দু নির্দেশ করে 4কে। কারণ কি? এটা 0, এই বিন্দুটা তো 0কে নির্দেশ করছে। তা 0 থেকে এই যে দূরত্বটা 1, আবার 0 থেকে এই দূরত্বটা হচ্ছে 2, আর 0 থেকে এই দূরত্বটা 3, 0 থেকে এই দূরত্বটা 4। আবার এদিকে বাঁদিকে গেলে 0 থেকে এই দূরত্বটা -1, যেহেতু বাঁদিকে সেখানে মাইনাস, আর ডান দিকে হলো প্লাসগুলো, ধনাত্মক সংখ্যাগুলো। আর 0 থেকে এইটুকু দূরত্ব 2 একক, দূরত্বটা 2 একক, কিন্তু কোন দিকে? বাঁ দিকে বলে ঋণাত্মক সংখ্যা। আর এখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে 3 একক, বাঁ দিকে বলে -3, আর এদিকে হচ্ছে 4 একক, বাঁ দিকে বলে -4। এইভাবে আস্তে আস্তে এদিকে কমতে থাকবে, এদিকে বাড়তে থাকবে। এইটাই হয়ে গেল পূর্ণ সংখ্যার সংখ্যারেখা স্থাপন, মানে পূর্ণ সংখ্যার সংখ্যারেখা। এটাই বোঝা গেল? এইভাবে স্থাপন করতে হয়। চলো তাহলে এবারে তারপরে আমরা কি জানবো? দেখো এবারে জানবো যে পরপর দুটো পূর্ণ সংখ্যার মাঝে কিভাবে একটা মূলদ সংখ্যা পাওয়া যায়। পরপর দুটো পূর্ণ সংখ্যা তোমাকে বলে দেবে, দিয়ে বলবে যে একটা পূর্ণ সংখ্যা বলো, এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা বলো। যেমন আমি যদি বলি যে 3 আর 4-এর মধ্যে পূর্ণ সংখ্যা বলো, 3 আর 4 পূর্ণ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা আমাকে বলো, ঠিক আছে?
তাহলে কী হবে তখন করবে? দেখো তার নিয়মটা জেনে নাও। তার নিয়মটা হলো, আমি এখানে ধরে একটা উদাহরণ ধরে নিই, বললাম যে 2 আর 3-এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা কত সেটা বলো। না, পূর্ণ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কত বলো। সেই মূলদ সংখ্যাটা অবশ্যই ভগ্নাংশ হবে, কেন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা, সেটা সবসময় ভগ্নাংশই হয়। দেখো কীভাবে হচ্ছে, দেখে নাও। 2 আর 3-এর মধ্যে মানে কি, যে 2-এর থেকে বড় হবে সেটা, আর 3-এর থেকে ছোট হবে, এরকম একটা মূলদ সংখ্যা বার করতে বলেছে। সেটা কীভাবে করব? সেটা হচ্ছে 2 আর 3 যোগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করব, করলে একটা পেয়ে যাবে। দেখো যোগ করলে কত হয়? 5, 5-এর 2। দেখো 5-এর 2টা হচ্ছে 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট একটা সংখ্যা। বোঝাতে পারলাম? 2-এর থেকে বড় কেন? দেখো 2 মানে লিখতে পারো 2 সমান লিখতে পারো 2/2, ঠিক আছে। আবার 3 মানে তুমি কি লিখতে পারো? 3 মানে লিখতে পারো 3 সমান লিখতে পারো, আর এটা 3/3। 2/, দেখো 2/2 আর 5/2 আগে বিচার করে নাও। 5-এর 2 সংখ্যাটা 2-এর থেকে বড় না ছোট? 2/2 আর 5/2-এর মধ্যে কে বড়? নিশ্চয়ই 5-এর 2 বড়। তাহলে দেখো 2-এর থেকে বড় হয়ে গেল 5-এর 2। এবার 3-এর থেকে বড় না ছোট কি, সেটা কী করে বিচার করবে? দেখো 5-এর 2 সমান সমান, এটা লেখা যায়, এটা যদি আমি এরকম করি, 6-এর 3 দিয়ে গুণ করে 15, 15/6, আর 3 সমান লেখা যায় এরকম কত, 3 সমান 3-এর 3 বাই কত লিখি 6। এটা যদি 6 নিই, 6 3 6 18, হ্যাঁ এটা 6, এইখানে একই মানে মিল করতে হবে আমাকে। আমি যদি এখানে 6 না নিয়ে 5-এর 2 আর নিচে যদি আমি 2 করি, তাহলে এটা 6 নিতে হবে, তাই তো। 3 সমান কত? 6-এর 2, আর এটা 5-এর 2, তাহলে 6-এর 2 বড় না 5-এর 2 বড়? নিশ্চয়ই 6-এর 2টা বড়, তাই তো। 6-এর 2 মানে 3, তাহলে 5-এর 2-এর থেকে 3টা বড়, তাহলে বোঝা গেল। তাহলে দেখলাম যে 5-এর 2টা 2 আর 3-এর মধ্যে একটা মূলদ সংখ্যা। সেটা কীভাবে পেলাম? যে দুটো সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা, সেই দুটো যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করবো, করলে আমি একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো, যে কোনো দুটো সংখ্যা। আর যদি বলে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, এরকম বলো 2 আর 0 আর 1-এর মধ্যে পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা বলো, সঙ্গে সঙ্গে 0 1 যেগুলো কত 1, আর 1/2 মানে কত হয়ে যাবে 1-এর 2। আর এরকম বললো 3 আর 4-এর মধ্যে মূলদ সংখ্যা বলো, তাই 3 4 যোগ করলে কত 7, মানে 7-এর 2, এটা 7-এর 2-এর মধ্যে মূলদ সংখ্যা, সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। তাহলে বোঝাতে পারলাম, সেটা হলো কি, পরপর দুটো পূর্ণ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা কীভাবে বার করতে হয় সেটা পেয়ে গেলে। এবারে এরপরে যদি একটাতে বললে, এরপরে বলতে পারে যে তোমার 2 বা 3টে 4টে বার করো, তখন কীভাবে করব সেগুলো আমরা পরের ভিডিওতে জানবো। আগে এই একটা কী করে বার করতে হয় সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবারে আমরা দেখব যে মূলদ সংখ্যাগুলো পেলাম, সেই মূলদ সংখ্যাগুলোকে আমরা কিভাবে সংখ্যার আকারে স্থাপন করি সেইগুলো শিখব, ঠিক আছে। এটা একটা তো মূলদ সংখ্যা বার করলাম দুটো পূর্ণ সংখ্যার মধ্যে, এবারে কীভাবে সংখ্যার আকারে স্থাপন করব সেগুলো আমরা জানব। চলো দেখে নেওয়া যাক। এবার ধরো আমি মূলদ সংখ্যা একটা নিলাম 6, যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিলাম, মানে মূলদ সংখ্যা মানে তো সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, তাই না, যে কোনো সংখ্যা হতে পারে। তাই আমি একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বা কোনো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বা যে কোনো ভগ্নাংশ, তাহলে আমি প্রথমে একটা পূর্ণ সংখ্যা নিলাম, ঠিক আছে। সেই পূর্ণ সংখ্যাটা ধরো 6 নিলাম, সেই 6টাকে আমরা সংখ্যার আকারে কীভাবে স্থাপন করতে হয় সেটা আমরা শিখব প্রথমে। চলো দেখে নেওয়া যাক সেটা কি। দেখো প্রথমে একটা সংখ্যা রেখা আঁকতে হবে, তাই সংখ্যা রেখা এঁকেছি। দেখো আমাকে 6টা কার পরে আছে, মানে কতগুলোর পরে, 1 থেকে শুরু করে তো আছে, তাহলে আমি তো শুধু তো 6 স্থাপন করতে পারি না। 6 স্থাপন করতে গেলে আমাকে 0 থেকে শুরু করতে হবে, 0 1 2 3 4 5 6 এগুলো স্থাপন করতে হবে, তারপরে সংখ্যাটা কী আছে সেটা লিখতে হবে, ঠিক আছে। আর বাঁদিকে একটা বা দুটো সংখ্যা লিখলে হবে, মানে ঋণাত্মক সংখ্যা, -1 -2, সেই জন্য আমি দুটো লিখেছি, বোঝা গেল, সেই জন্য এখানে দুটো লেখা হয়েছে। তাই এইভাবে তোমরা ছবি আঁকবে, ছবি আঁকার পর তার নাম দেবে, নাম দিয়ে যে PQ নাম দিয়েছি সরলরেখার, এটা হচ্ছে সংখ্যা রেখা, এটাকে সংখ্যা রেখা বলা হয়, PQ সংখ্যা রেখা, বা এটাকে বলে বাস্তব সংখ্যা রেখা। এবারে দেওয়ার পর
কী করেছি আমি এখানে দেখো, যা যা করেছি সেইটা আমার লিখতে হবে, ঠিক আছে। কী লিখেছি, কী করেছি সেটা লিখেছি দেখো। প্রথমে পি কিউ বাস্তব কী করেছি দেখো, প্রথমে পি কিউ বাস্তব সংখ্যারেখার উপর এ বিন্দুতে শূন্য সংখ্যাটি স্থাপন করলাম। আমি বলেছিলাম সব সময়ের জন্য শূন্যটাকে আগে স্থাপন করে নেবো। শূন্য সংখ্যাটা স্থাপন করলাম, ঠিক আছে। স্থাপন করার পর কী করলাম, তারপরে করছে কি, যে এ বিন্দু ডান দিকে, যেটাকে বলা হয় ধনাত্মক দিক, পাশে লিখে দিয়েছি দেখো, ধনাত্মক দিকে, ডান দিকে ব্যাকে লিখে দেবে ধনাত্মক দিকে, সংখ্যারেখার উপর এই সংখ্যারেখার উপর বি বিন্দু, প্রথমে বি বিন্দু স্থাপন করেছি। বি বিন্দু এমনভাবে নিলাম, কীভাবে নিলাম, যাতে এ থেকে বি এর মধ্যে দূরত্বটা কত হয়, 1 একক। বোঝা গেল? এটা হচ্ছে নিয়ম, 1 একক হয়। তাহলে 1 একক যদি হয় তাহলে বি বিন্দুটা কি 1 হয়ে যাবে, সেই বি বিন্দুর উপরে 1 লেখা হয়েছে। বোঝা গেল? এবার দেখো, তারপরে এবারে ওই সংখ্যাটার উপর বি বিন্দুর ডান দিকে, এবারে বি বিন্দুর ডান দিকে সি ডি ই এফ জি, আমার জি পর্যন্ত নিলে 6 হয়ে যায়, তাই জি নিয়েছি। জি আর এইচ তুমি নিতেই পারো, জি এইচ এখানে বলতেই পারো, যেহেতু জি পর্যন্ত 6 হয়ে যায় বলে সেই জন্য আর এখানে নামটা দিইনি। তুমি এখানে নাম দিতে পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই। জিএইচ বিন্দুসমূহ এমনভাবে স্থাপন করলাম যাতে এসি মানে এ থেকে সি দূরত্বটা 2 একক, আর এ থেকে ডি 3 একক, এ থেকে ই 4 একক, সেগুলো লিখেছি দেখো। এ এফ 5 একক, এজিটা 6 একক হয়, এমনভাবে স্থাপন করলাম যাতে 6 একক হয়। ব্যাস। তারপরে কি করলাম, যে অতএব যেহেতু 6 এককটা কোথায় পেয়ে গেলাম, 6 বিন্দুটা কোথায় সেটা লিখলাম। 6 মূলত সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে জি বিন্দু পেলাম, মানে জি বিন্দুতে 6টা আছে, এটাই পেলাম, সেটাই লিখেছি এখানে। তাহলে অতএব তাহলে কী হবে, সুতরাং বাস্তব সংখ্যারেখার উপর, এটা বাস্তব সংখ্যারেখার উপর 6 মূলদ সংখ্যাটির অবস্থান কোথায়, কোন জায়গায় আছে, 6টা আছে জি বিন্দু, তাই সেটাই লিখলাম জি বিন্দু। বুঝতে গেল? দেখো জি বিন্দুতে আছে অবস্থানটা, তাই সেই জি বিন্দু। আর যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা একটু গোল করে দেবে, সংখ্যা বা বিন্দুটা গোল করে দেবে, যদি যা বোঝা যায় যে ওইটাই বার করতে বলেছে, ঠিক আছে, একটু গোল করে দেবে। এই হয়ে গেল আমার কাজ। ওইটা সংখ্যারেখা স্থাপন করতে, যে কোনো পূর্ণ সংখ্যারেখা স্থাপন করতে বললে এইভাবে করবে, ধনাত্মক পূর্ণ সংখ্যায়। এবার যদি বলতো যে -6 বার করো, তখন কোন জায়গা পরিবর্তন করবে, এই ছবিটা উল্টে যে বাঁদিকে চলে আসবে, বাঁদিকে এই 6 পর্যন্ত, মানে -1 -2 করে -6 পর্যন্ত, এখানে যেগুলো সব ধনাত্মক হয় সেগুলো সব ঋণাত্মক হয়ে যাবে, বাঁদিকে চলে আসবে। আর ডান দিকে শুধু 1 থেকে 2 পর্যন্ত, আর নামকরণগুলো সব বাঁদিকেই চলে আসবে। বোঝা গেল? লেখার সময় পাল্টাবে কোথায়, দেখো এখানে দাগ দিয়ে রেখেছি। এ বিন্দুর ডান দিকে বলেছিলাম যখন ধনাত্মক 6 বার করার ক্ষেত্রে, এবার বলবো এ বিন্দুর বাম দিকে ব্যাকে দেবো ঋণাত্মক দিকে, এটুকু যা পরিবর্তন হবে, দিকে তো আবার যা আছে তার সব একই লেখা থাকবে। আবার পরের লাইনে যেটা ডান দিকে যেখানে লেখা আছে বি বিন্দু ডান দিকে, সেখানে শুধু হয়ে যাবে বাম দিকে, এই বিন্দু স্থাপন করলাম, তারপর যা সব একই। বোঝাতে পারলাম? ধনাত্মক হলে যেরকমভাবে লিখেছি এইরকম, আর ঋণাত্মক হলে কী জায়গা পরিবর্তন করতে হবে এই লেখার উপরে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার চলো এবারে দেখে নেওয়া যাক ওটার একটা পূর্ণ সংখ্যা স্থাপন কীভাবে করলাম। এবারে ভগ্নাংশ একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাকে কীভাবে স্থাপন করতে হয় সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে কোন সংখ্যাটা নিয়েছি দেখো, 1/5। এই সংখ্যাটাকে আমরা সংখ্যারেখায় স্থাপন করব, মূলত সংখ্যা 1/5। দেখে নাও, সেটা একই রকমভাবে, কোনো রকম মানে কঠিন কিছু নেই, খুবই সহজ, একটু শুধু বুঝে নিলেই হলো। পিকিউ প্রথমে সংখ্যারেখাটা আঁকবো, আঁকার পরে কি করব, শূন্যটাকে স্থাপন করব। এবার আমি প্রথমে আমার কাজ হবে কি, সংখ্যারেখা আঁকার আগে কাজ হলো যে জানতে হবে যে 1/5 সংখ্যাটি কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, পরপর কোন দুটো সংখ্যা, মানে সব থেকে ছোটো যে দুটো সংখ্যার মধ্যে আছে, পরপর সব থেকে ছোটো কোন দুটোর মধ্যে আছে, 0 আর 1, মানে 1/5 সংখ্যাটা দেখো 1-এর থেকে তো ছোটো, এটা আমরা জানি, এটা জানতে হবে, এটা এইটুকু আমাদের কাজ, বুঝে নিতে হবে। কিন্তু যে সংখ্যাটা দেবে সেটা কোন সংখ্যার থেকে বড় আর কোন সংখ্যার থেকে ছোটো, পরপর দুটো পূর্ণ সংখ্যা খুঁজতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। এখানে দেখো 1/5 সংখ্যাটা 1-এর থেকে ছোটো আর 0-এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই 0 আর 1-এর মধ্যে ওই সংখ্যাটা আছে, তাই না?
সেই জন্য আমাকে কোন জায়গায় স্থাপন করতে হবে পরে দেখো কীভাবে করছি। দেখো সেই জন্য ওইভাবে আমি ছবি এঁকেছি, ঠিক আছে। দেখো প্রথমে কী করেছি দেখো এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমে একই লেখা, আগে যা লেখা ছিল এই লাইনটুকু একই হবে, তবু লিখেছি এখানে। দেখো প্রথমে পি কিউ বাস্তব সংখ্যার উপর এ বিন্দুতে, আমি যেহেতু এ বিন্দু, তুমি অন্য কোনো যা এই নামকরণটা তোমার খুশি মতো দিতে পারো। আমি এখানে এরকম নামকরণ করেছি, তুমি তোমার খুশি মতো দেবে। এই পিকিউ দিয়েছি বলে যে পিকিউ দিতে হবে তার কোনো মানে নেই, এবি দিয়েছি এবিসি করেছি মানে এবিসি দিতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার মতো যে কোনো আলফাবেটিক্যাল নাম দিতে পারো, ইংরাজি অক্ষরের নাম করে দেবে। আচ্ছা, তাহলে নিয়েছি কি যে শূন্য বিন্দুতে আমি শূন্য সংখ্যাটাকে স্থাপন করলাম, এটা হয়ে গেল। তারপরে কি করলাম যে এ বিন্দুর ডান দিকে, যে ধনাত্মক 1/5, তাই এ বিন্দুর ডান দিকে কী করছি যে সংখ্যারেখার উপর বি বিন্দু এমনভাবে নিলাম, এই বি বিন্দুটা যাতে এ বিটা 1 একক হয়, হয়ে গেল। যেহেতু ওটা 0 1-এর মধ্যে আছে সেই জন্য ওই 1টাকে আগে স্থাপন করে নিলাম, ঠিক আছে। 1 স্থাপন করার পরে কি করছি দেখো, যেহেতু 1-এর মধ্যে আছে সেই জন্য আমরা কি করছি যে 0 আর 1-এর মধ্যে দূরত্বটা কত, 0 আর 1-এর মধ্যে, এই যে 0 আর 1-এর মধ্যে দূরত্বটা হচ্ছে কত, এই 1 একক। সেই জন্য ওই 1 একককে আমরা 5 ভাগে ভাগ করব, যেহেতু 1-এর 5 বলেছে সেই জন্য 5 ভাগে ভাগ করব। সমান 5 ভাগে ভাগ করলে, তাই তো 1কে সমান 5 ভাগে ভাগ করলে তো আমরা 1-এর 5 পেয়ে যাই, তাই না। প্রতিটা ভাগ 1-এর 5 করে হয়, তাহলে 1-এর 5 বিন্দুটা কোথায় আছে আমরা পেয়ে যাব। সেই জন্য আমরা ওখানে 5 ভাগে ভাগ করলাম। এইটাই হচ্ছে আমাদের কাজ, বোঝা গেল। বুঝে নিতে হবে যে সেই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মানে পরপর সবথেকে ছোটো কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে দেখব তাদের মধ্যে দূরত্বটা কত, দূরত্বটা, এবার সেই দূরত্বটাকে কত ভাগে ভাগ করলে আমি ওই সংখ্যাটা পেতে পারি সেটা আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। বিভিন্ন আরও কয়েকটা উদাহরণ দিয়ে করলে বুঝতে পারবে। তোমাদের শুধুমাত্র একটা করে দেখলাম কী কী লিখতে হবে সেইটা আমি এখানে এই ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রথমটা একটা বলে দিয়েছি পূর্ণ সংখ্যা, আর এটা ভগ্নাংশ সংখ্যা থাকলে কীভাবে লিখতে হয় সেটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে এবি। এবার আমরা কী করছি যে এখন এবিকে যেহেতু 1-এর মধ্যে আছে সেই জন্য এবিটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করলাম। করার পরে কী করছি, তাহলে প্রতিটা ভাগের মান 1-এর 5 হবে, 1-এর 5 একক, তাই লিখেছি। এবারে এখানে কি করতে হবে দেখো, এখানে যেটা করতে হবে এ বিন্দুতে তো আমার 0 আছে, তাই না, এ বিন্দুতে 0 আছে। এবার এ থেকে এম পর্যন্ত মানে প্রতিটা ভাগ তো আমাকে 1-এর 5, তাহলে এ থেকে এম একটা ভাগ হয়, তাহলে এ থেকে এম পর্যন্ত সেটা আমি ধরে নিচ্ছি যে 1-এর 5 একক, এ থেকে এম পর্যন্তটাই 1-এর 5 একক, এটা ধরে নিলাম। যখনই আমি 1-এর 5, আমাকে যেহেতু 1-এর 5 বার করতে বলেছে তাহলে আমি আর ধরবো না। যদি আমার বলতো যে 2-এর 5 বার করো তখন কিন্তু আরও একটা নিতাম, তখন এ থেকে এম, তারপরে এ থেকে অন্য একটা সংখ্যা নিতাম, ঠিক আছে। দেখো ছবিটা দেখে বুঝতে পারবে। এখানে যদি আমার এখানে 1-এর 5 ছাড়া যদি এরকম বলতো যে 2-এর 5 বা 3-এর 5, তখন কি করতাম, তারপর আমাকে 3-এর 5টা কোন জায়গায় হবে সেটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। কিন্তু নিয়ে দেখো আমি এখানে কিন্তু এই সমান 5 ভাগে ভাগ করেছি, করেই একটা পয়েন্ট মানে এখানে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 এই 5টা সমান 5 ভাগে ভাগ, একটা ভাগ 2 3 4 5 ভাগ, তাই তো প্রতিটা পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যেহেতু 1-এর 5 বার করতে বলেছে শুধু তার নামটা দিয়েছি, আর বাদবাকি যেহেতু বার করতে বলেনি তাই নামটা দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, এখানে 1-এর 5 পর্যন্ত শেষ হয়ে গেছে বলে সেই জন্য ওখানে শুধুমাত্র এম পর্যন্ত ধরে রেখে দিয়েছি। কিন্তু যদি আমার বলছো যে 3-এর 5 বার করো তখন কিন্তু এখানে একটা নামকরণ হয়ে যেত, আলাদা এম এল এন হয়ে যেত। তখন আমি এখানে ধরতে হতো আমাকে কি যে এ এম, তারপরে এ এম, তারপরে এন, এন, তারপরে এম এন ও, তাহলে এ ও, এইগুলো ধরে নিতে হতো। সেটা সমান 1-এর 5 ওটা ধরে নিত, মানে এই প্রতিটা মান, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো, যে এখান থেকে এইটুকু দূরত্ব তো 1-এর 5, আবার এখান থেকে এইটুকু দূরত্ব 1-এর 5, আবার এখান থেকে এই যে বিন্দুটা এখান থেকে এইটুকু দূরত্ব 1-এর 5, এখান থেকে এইটুকু দূরত্ব 1-এর 5, আবার এখান থেকে এইটুকু দূরত্ব 1-এর 5, এখান থেকে এইটুকু দূরত্ব 1-এর 5। আমার যদি এই 3-এর 5 বার করতে বলতো তাহলে এই এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু প্রতিটা মান সমান সমান 1-এর 5 ধরে নিতে হতো।
যেহেতু এখানে শুধুমাত্র 1/5 আমি বার করছি, এখানে এসেই শেষ হয়ে যাচ্ছে, তাই আর আমার ধরতে হবে না। বুঝতে পারলাম? দেখো, এই 1/5 ধরে নিলাম। তারপরে তাহলে অতএব তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম। কোথায় আছে সংখ্যাটা? আছে, লিখব কি যে 1/5 মূলত সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে এম বিন্দু পেলাম। এম বিন্দুতে সংখ্যাটা আছে, ঠিক আছে? এম বিন্দুতে দেখো, এম বিন্দুতে সংখ্যাটা আছে, এম বিন্দু পেলাম। তাহলে অতএব কী লিখব? আগের মতো যে বাস্তব সংখ্যারেখার উপর 1/5 মূলত সংখ্যাটির অবস্থান হলো কি এম বিন্দু, সেটাই লিখেছি। দেখো, সংখ্যারেখার উপর, বাস্তব সংখ্যারেখার উপর 1/5 মূলত সংখ্যাটির অবস্থান হলো এম বিন্দু। আশা করি বুঝতে পেরেছ? ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে 1/5 সংখ্যাটাকে এইভাবে স্থাপন করতে হয়, মানে যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো এইভাবে আমরা যে কোনো মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা আমরা মানে ভগ্নাংশ সংখ্যাকে স্থাপন করলাম আর পূর্ণ সংখ্যাটা দেখিয়ে দিলাম। আর এটা যদি আমার ঋণাত্মকে বলতো তখন ওই আগের মতো ডান দিকগুলো বাঁ দিক হয়ে যাবে, যেখানে যেখানে ডান দিক লিখেছি সেই সব জায়গাগুলো বাঁ দিক হয়ে যাবে। আর চিত্রটা ডান দিকে যে চিত্রটা এঁকেছি সেই চিত্রটা মানে হুবহু বাঁ দিকে চিত্রটা আঁকতে হবে, মানে শূন্যর বাঁ দিকে। ডান দিক মানে শূন্যর ডান দিক আর শূন্যর বাম দিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগলে আমার কাজটা হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, আজকের যা আলোচনা হলো এর মাধ্যমে আজকের এবং আগের দিন মানে আগের যে ভিডিওটাতে যা আলোচনা হয়েছে তার মধ্যে দিয়ে তোমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে নিতে পারবে নিজে থেকে। আজকের আলোচনাতে তোমরা 3 আর 4, আর আগের দিনের আলোচনা, আগের যে ক্লাসটাতে ভিডিওটাতে আলোচনা থেকে 1, 2 তো করতেই পারবে, মূলত সংখ্যা শূন্য এগুলো করতে পারবে, ঠিক আছে? আর বাদ বাকি যে আর তার সঙ্গে ওই 8-এর দাগেরটাও করে নিতে পারবে, 8-এর দাগেরটা। আর এই যে 5, 6, 7-এর দাগের যে অঙ্কগুলো আছে, মানে একসঙ্গে অনেকগুলো মূলত সংখ্যা কী করে বার করতে হয় সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব আমরা, সেগুলো তার পরের ভিডিও করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে তাহলে এই যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এটা বললাম। আর ক্লাস 8-এর জন্য দেখো কোষে দেখি 3-এর যে এই আজকের আলোচনাতে যেগুলো ছিল সেটার মধ্যে তোমরা এই 4-এর দাগের অঙ্কগুলো, 3-এর দাগে, 2-এর দাগে এবং 1-এর দাগের এগুলো করে নিতে পারবে। আর তারপরে 5-এর দাগের অঙ্কটা করতে পারবে। আর 6-এর দাগের চেষ্টা করলে পারবে, যদি না পারো সেটা বলে দেবো। আর 7-এর দাগেরটা দেখো, 7-এর দাগে যে 1-এর 4, 3, -3-এর 4, -2-এর 3, এইটা -2-এর 3, তারপরে 6-এর 5, এই যে এই সংখ্যাগুলো কীভাবে সংখ্যারেখা স্থাপন করতে হয় সেটা তো বলে দিলাম, ওগুলো বলে দিয়েছি, ওইভাবে করবে। তারপর এখানে দেখো 4টে মূলত সংখ্যা লিখি 1 আর 2-এর মধ্যে, 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো, মানে 1 আর 2-এর মধ্যে বার করতে বলেছে। আমি একটা নিয়ম বলে দিয়েছি, আচ্ছা এটা না বাদ থাকলো। তাহলে 10টা মূলত সংখ্যা খুঁজে দেবো, এই সে বলেছিলাম একাধিক কী করে বার করতে হয় সেটা আমি পরের ক্লাসে বলে দেবো, পরের ভিডিওতে, ঠিক আছে? পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো, বলে দেবো কীভাবে করতে হয়। তাহলে আজকের যে ভিডিওর মাধ্যমে তোমরা এইগুলো করতে পারবে, 7টা করতে পারবে, তার 1 থেকে 5 পর্যন্ত ওগুলো করতে পারবে, ঠিক আছে? আর ব্যাস এই পর্যন্ত হলো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন। আর সবশেষে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও, আর সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাও বা অন করে রেখো, নাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেটা পাবে না, তখনই দেরি হয়ে যাবে। তাহলে যখনই ভিডিও আপলোড করবো সেটা পাওয়ার জন্য তোমাকে বেল আইকনটা অন করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত, ভালো থেকো।